প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারে তোমরা দেখবে যে আমাদের যে প্রাক ইসলামিক আরবের যে ভৌগোলিক যে বৈশিষ্ট্য, রাজনৈতিক যে বৈশিষ্ট্য, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করা যায়। যেমন ভৌগোলিক অবস্থান, অর্থাৎ এর আশেপাশে কি কি জায়গা আছে। দেখো, অবস্থানটা কোথায়? আরব উপদ্বীপে। উপদ্বীপ মানে কি? উপদ্বীপ মানে হচ্ছে যার তিন দিকে হচ্ছে পানি থাকবে, তিন দিকে পানি, একদিকে যদি স্থল হয় তখন আমরা সেটাকে বলবো উপদ্বীপ। অর্থাৎ আরব যে উপদ্বীপ আছে, অর্থাৎ আমাদের যে বর্তমান যে তুমি যদি দেখো আরব উপদ্বীপটা, তুমি দেখবো যে তিন পাশে পানি আছে। নিচে হচ্ছে আমাদের আরব সাগর আছে, তারপর হচ্ছে তুমি যদি দেখো পশ্চিম পাশে হচ্ছে আমাদের আছে লোহিত সাগর এবং পূর্ব পাশে আছে কিন্তু আমাদের পারস্য সাগর। ঠিক আছে, তাহলে এই যে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে, দক্ষিণ পশ্চিম দিকে অংশে অবস্থিত। এর পশ্চিমে লোহিত সাগর, পূর্বে পারস্য উপসাগর ও আরব সাগর, উত্তরে সিরিয়া ও মেসোপটেমিয়া এবং দক্ষিণে ভারত মহাসাগর বিস্তৃত। গুরুত্বপূর্ণ স্থান: পশ্চিম অংশে হিজাজ অঞ্চল মানে মক্কা মদিনা যেটাকে আমরা বলতেছি, দক্ষিণে হচ্ছে ইয়েমেন, উত্তরে সিরিয়া ইরাক সীমান্ত অঞ্চল এবং পূর্বে বাহরাইন ও ওমান ইত্যাদি। বাণিজ্যিক গুরুত্ব: আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা, ইউরোপ মহাদেশের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি প্রাচীনকালে আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তাহলে এটা হচ্ছে কি আমাদের যে বর্তমান যে আরব উপদ্বীপ আছে, এই আরব উপদ্বীপের আর আশেপাশে কি আছে, এর ভৌগোলিক অবস্থান। এর ভৌগোলিক বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, দেখো, মরুভূমির প্রধান ভূমি। আরবের অধিকাংশ অংশই শুষ্ক মরুভূমি, যেমন রুবল, খানি, নাফুদ ইত্যাদি। পর্বতমালা: পশ্চিম অংশে লোহিত সাগরের সমান্তরালে হিজাজ ও আশির পর্বতমালা রয়েছে। উপত্যকা ও ওয়াদি: মরুভূমির ভেতর অনেক শুকনো নদীর খাত বা ওয়াদি রয়েছে, যেগুলো বর্ষাকালে সামান্য সময়ের জন্য পানিপূর্ণ হয়। অর্থাৎ ওয়াদিটা হচ্ছে এরকম যে তোমার হচ্ছে বর্ষাকালে পানি থাকে, আবার যখন গ্রীষ্মকাল হয় তখন এই পানিগুলো হচ্ছে কি হয়ে যায়, শুকিয়ে যায়। আবহাওয়া: উষ্ণ ও শুষ্ক জলবায়ু থাকে। উষ্ণ ও শুষ্ক জলবায়ু থাকে। দিনে প্রচণ্ড গরম এবং রাতে তুলনামূলক শীতলতা থাকে। বৃষ্টিপাত খুবই কম। উর্বর এলাকা: ইয়েমেন অঞ্চল তুলনামূলকভাবে উর্বর ও কৃষি উপযোগী। এখানেই আরবের সুখস্বর্গ বা অ্যারাবিয়া ফেলিক্স নামে পরিচিত অঞ্চল ছিল। জলসংকট: পানির অভাবের কারণে কূপ, ঝর্ণা এবং ওয়াসিসগুলো আরব সমাজের জীবনযাত্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। অর্থাৎ তুমি যদি দেখো এইখানে কিন্তু পানির একটা মোটামুটি অভাব আছে, কারণ তোমরা যদি জেনে থাকো যে সৌদি আরবে কোনো প্রকার নদী নাই। হ্যাঁ, এটা হচ্ছে কি তাহলে একটা নদীবিহীন রাষ্ট্র, তাহলে এখানে কিন্তু আমাদের পানির একটা সংকট থাকে। তাহলে দেখো, এই যে প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য ও জীবজন্তু, অর্থাৎ তাদের আবহাওয়া কেমন, তাদের উৎপন্ন দ্রব্য, তারা কি তাদের হচ্ছে কৃষি যে কাজটা, তারা হচ্ছে কি প্রকার কৃষি কাজ করে, এবং তাদের যে জীবজন্তু, এই জীবজন্তুগুলা কীরকম। দেখো, ফার্স্টে যদি আমরা আবহাওয়া নিয়ে আলোচনা করি, শুষ্ক ও উষ্ণ মরুভূমি জলবায়ু, তার মানে এখানে বৃষ্টিপাত খুবই কম হবে এবং গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়বে এবং রাতে তাপমাত্রা তুলনামূলকভাবে শীত পড়বে। তোমরা জানো যে যেই অঞ্চলে হচ্ছে গ্রীষ্মকালে বা হচ্ছে তোমার হচ্ছে দিনের বেলা হচ্ছে গরম থাকে, ওই অঞ্চল হচ্ছে আবার রাতের বেলা তুলনামূলকভাবে ঠান্ডা অনুভব হয়। বৃষ্টিপাত অনিয়মিত, অর্থাৎ হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত হয়। দেখো, প্রধানত শীতকালে বা বর্ষাকালে স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতো। দক্ষিণ আরব, যেটা হচ্ছে ইয়েমেন অঞ্চল, অন্যান্য অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত নাতিশীতোষ্ণ ও উর্বর জলবায়ু ছিল। উৎপন্ন দ্রব্য: আরবে কি দ্রব্য উৎপন্ন হয়? ফার্স্টে হচ্ছে আমরা পাবো খেজুর, মরুভূমি অঞ্চলের প্রধান ফল এবং খাদ্য। শস্য ও ফলমূল: ইয়েমেন অঞ্চলে গম, যব, আঙুর, ডালিম, জলপাই ইত্যাদি উৎপন্ন হতো। সুগন্ধি দ্রব্য ও মশলা, যেমন হচ্ছে লোবান, তারপর হচ্ছে মুর, যেগুলো আরব থেকে বহির্বিশ্বে রপ্তানি হতো। উটের দুধ, চামড়া ও উল। উল হচ্ছে তোমার হচ্ছে যে পশম থাকে, এই পশমের গুলাকে বলা হচ্ছে উল। যাযাবর আরবরা এগুলো ব্যবহার ও বাণিজ্য করত। যে বেড়ার হচ্ছে যে পশমগুলো থাকে বা হচ্ছে বড় বড় ছাগলের বা দুম্বার, এগুলাকে বলা হয় উট। তারপর দেখো জীবজন্তু কেমন ছিল। উট, এটা হচ্ছে কি, এই উটটা হচ্ছে আরবের একমাত্র তোমার হচ্ছে যানবাহন ছিল তখন, এই জন্য এটাকে বলা হতো যে মরুভূমির জাহাজ। ঠিক আছে, একমাত্র যানবাহন। তারপর ছিল ঘোড়া, বিশেষত আরবি ঘোড়া যুদ্ধ, যাত্রা ও মর্যাদার প্রতীক ছিল। ছাগল ও ভেড়া দুধ, মাংস, উল ও চামড়ার জন্য পালন করা হতো। বন্যপ্রাণী মরুভূমিতে শেয়াল, নেকড়ে, হায়না, হরিণ, উট পাখি ইত্যাদি দেখা যেত। তাহলে এইগুলো হচ্ছে আরবের যে বৈশিষ্ট্য, জীবজন্তুর বৈশিষ্ট্য, এবং আরবদের যে কৃষিকাজ, এই প্রধানত যে কৃষিকাজগুলো, সেই কৃষিকাজগুলো কি সেগুলা।
তারপর দেখো আরবের অধিবাসীদের জীবনাচরণে ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যের প্রভাব, অর্থাৎ এই আরবের যে মানুষেরা থাকে তাদের হচ্ছে থাকার জন্য বা জীবন ধারণের জন্য ভৌগোলিক যে একটা বৈশিষ্ট্য থাকে, এই ভৌগোলিক বৈশিষ্ট্য বা ভৌগোলিক বা পরিবেশের যে একটা প্রভাব, এই প্রভাবটা কি দেখো, আবহাওয়া ও মরুভূমির প্রভাব। এখানে কি থাকে, শুষ্ক মরুভূমি ও পানির অভাবে আরবদের বড় অংশ যাযাবর জীবনযাপন করত, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াইতো এই যে পানির জন্য, বিশেষ করে হচ্ছে পানির জন্য, সুপেয় পানির জন্য তারা হচ্ছে কূপ, ঝর্ণা ও ওয়াসিস নির্ভর ছিল। ঠিক আছে, ওয়াসিস নির্ভর ছিল, একটু মনে রাখবা। তো কঠিন জলবায়ু তাদের সাহসী, সহনশীল ও সংগ্রামী করে তোলে। ঠিক আছে, তারপর দেখো অর্থনৈতিক জীবনে তাদের কেমন প্রভাব ছিল। উর্বর ভূমি কম থাকায় কৃষি পণ্য সীমিত ছিল, ফলে অধিকাংশ মানুষ পশুপালন ও বাণিজ্যের উপর নির্ভরশীল হয়। ইয়েমেনের মতো অঞ্চলে কৃষি ও উদ্যান চর্চা গড়ে ওঠে। ভৌগোলিক অবস্থানের কারণে আরব উপদ্বীপ হয়ে ভারত, পারস্য, রোম ও আফ্রিকার মধ্যে বাণিজ্য চলত। এতে আরবরা দক্ষ ব্যবসায়ী হয়ে ওঠে। তার মানে আরবদের যে অর্থনৈতিক জীবন, এই অর্থনৈতিক জীবনে দেখবা যে তারা হচ্ছে বেশিরভাগই ব্যবসায়ী ছিল। ইভেন তারা কিন্তু এই যে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত ব্যবসা করছে এবং বাংলাদেশেও কিন্তু তারা এসেছিল। ঠিক আছে, এই যে তারপর দেখো সামাজিক জীবনের প্রভাব। পানির অভাব ও কঠিন জীবনযাত্রা আরবদের গোত্রভিত্তিক সমাজ গঠনে বাধ্য করে। বেঁচে থাকার জন্য পারস্পরিক সহযোগিতা ও গোত্রীয় ঐক্যের উপর গুরুত্ব বাড়ে। মরুভূমির বিচ্ছিন্নতা তাদেরকে বহির্বিশ্ব থেকে অনেকটা আলাদা রাখে, ফলে নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি গড়ে ওঠে। তাদের রাজনৈতিক কেমন প্রভাব ছিল। মরুভূমি ও দুর্গম ভৌগোলিক অবস্থান কেন্দ্রীভূত রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে দেয়নি। গোত্রপ্রধান ও শায়কদের নেতৃত্বে ছোট ছোট গোত্র ও উপজাতি এককভাবে বসবাস করতো, অর্থাৎ এক একজনের নেতৃত্বে এক একটা করে উপজাতি ছিল। ঠিক আছে, একজন এখানে প্রধান থাকতো, এই প্রধানের নেতৃত্বে অনেকগুলো তোমার হচ্ছে গোত্র গড়ে উঠতো। মিশরীয় সভ্যতা। আচ্ছা, এই যে মিশরীয় সভ্যতা, এটা হচ্ছে কি পৃথিবীর একদম প্রাচীনতম সভ্যতার মধ্যে একটা মিশরীয় সভ্যতা, বা তোমার হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে ইরাকে, তোমরা জানো। আর মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে, মিশরীয় সভ্যতা গড়ে ওঠে আমাদের মিশরে নীল নদের তীরে। তাহলে এদের প্রধান অবদান কি, এই যে মিশরীয় সভ্যতা, এই সভ্যতার প্রধান অবদান কি দেখো, রাজনীতি। ফারাওদের কেন্দ্রীভূত রাজতন্ত্র। ফারাও কারা, ফারাও হচ্ছে যে মিশরের যারা রাজা ছিল তাদেরকে বলা হতো ফারাও। ফারাওদের কেন্দ্রীভূত রাজতন্ত্র, অর্থাৎ একজন রাজা মারা গেলে তার ছেলে হচ্ছে আবার রাজা হবে, এরকম রাজতন্ত্র ছিল। সুসংগঠিত প্রশাসন ছিল তাদের। বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা ও ক্যালেন্ডার। 365 দিনে যে বছর হবে এটা বের করছে কারা, এটা বের করছে মিশরীয় যে রাজারা আছে তারা, বা মিশরীয় সভ্যতার মানুষরা আছে, এটা বের করছে যে 365 দিনে এক বছর। তারপর হচ্ছে দেখো জ্যামিতি, তারপরে পিরামিড নির্মাণে প্রয়োগ। এই জ্যামিতি হচ্ছে তারা ফার্স্টে আবিষ্কার করছে, এগুলো হচ্ছে যে তারা যখন পিরামিড তৈরি করে, তো পিরামিড তৈরির ক্ষেত্রে এই জ্যামিতিগুলো তারা হচ্ছে ব্যবহার করে। তাহলে জ্যামিতি ফার্স্টে ইউজ করছে কারা, মিশরীয় সভ্যতার মানুষেরা। তারপর দেখো একটা প্রাচীন লিপি আছে হায়ারোগ্লিফিক। এই হায়ারোগ্লিফিক লিপিটা হচ্ছে মিশরীয় সভ্যতার অবদান। স্থাপত্যে তাদের অবদান হচ্ছে পিরামিড, তারপরে মন্দির, মূর্তি, তারপর হচ্ছে এগুলো হচ্ছে কি বিশ্ববিখ্যাত। এবং তারা যখন মারা যেত তখন তাদের যে কবরগুলো ছিল এগুলো কিন্তু এক এক ধরনের স্থাপত্য, কারণ হচ্ছে পিরামিডের ভিতরে তাদের কবরগুলো ছিল, এবং তারা যেই সমস্ত তাদের যে ব্যবহারিক যে জিনিসগুলা ইউজ করতো, ধরো জামা কাপড়, থালা বাসন এক একজনের যে থাকে ব্যক্তিগত, ওইগুলা সহ কিন্তু এই যে কবরের মধ্যে তাদেরকে দিয়ে দিত। তারপর দেখো এই যে চিকিৎসা, মৃতদেহ সংরক্ষণ করতো, এই যে মমি হিসেবে তারা হচ্ছে সংরক্ষণ করতো পিরামিডের মধ্যে এগুলো। তারপর হচ্ছে প্রাথমিক শল্য চিকিৎসা, অর্থাৎ মানুষ হচ্ছে একটু আহত হলে আমরা যে প্রাথমিক চিকিৎসা নেই, তারা হচ্ছে এটা আবিষ্কার করে। অর্থনীতির ক্ষেত্রে দেখো নীলনদকে কেন্দ্র করে কৃষি ও সেচ ব্যবস্থা তারা গড়ে তোলে, এবং তারাই সর্বপ্রথম হচ্ছে কৃষিকাজ ব্যবস্থা গড়ে তোলে। ঠিক আছে, তারা এক সময় দেখা যায় নীল নদের পানি যখন হচ্ছে একটু শুকিয়ে যায়, তখন পানি শুকায় গেলে কি হয়, যে জায়গায় পানি ছিল, ধরো আগে এক জায়গায় পানি ছিল, ওই জায়গা থেকে পানি কমে গেছে, তখন ওই মাটিটা কি হয়ে যায়, একটু ধরো একটু নরম টাইপের হয়ে যায়। তখন ওইখানে যদি তারা যখন এই যে ফলমূল খেত, ফলমূল খাওয়ার পরে তারা ওইখানে যখন এই যে বীজগুলা ফেলে দিত, তখন ওই জায়গা থেকে দেখতো যে এক একটা করে গাছ জন্মাইছে। এইভাবেই তারা কিন্তু ফার্স্টে কৃষি কাজটা শুরু করে। তারা হচ্ছে ওটা উপলব্ধি করে যে এখানে যদি আমি বীজ ফেলাই দিই মাটিতে, তখনই হচ্ছে এখান থেকে গাছ হয়ে যায়। ওকে, তারপরে আসে আমাদের সুমেরীয় সভ্যতা। এটা খুবই বিখ্যাত সভ্যতা। এর সময়কালটা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 থেকে 2000, তার মানে খ্রিস্টপূর্ব, খ্রিস্ট জন্মের আরো 3500 বছর আগে। তারপর তাদের প্রধান উপাদান কি, তাদের প্রধান উপাদান লেখা হচ্ছে তাদের কিউনিফর্ম। হায়ারোগ্লিফিক ছিল মিশরের, আর সুমেরীয় সভ্যতা ছিল কি কিউনিফর্ম।
লিপি ছিল বিশ্বের প্রথম লিপি, এটা ছিল বিশ্বের প্রথম লিপি, এই কিউনিফর্ম লিপিটা। তাদের রাজনীতি ছিল কি নগর রাষ্ট্র ছিল, এবং তাদের ধর্ম ছিল বহু দেবতা পূজা করত, এবং তাদের একটা মন্দির ছিল বিখ্যাত মন্দির, সেটা হচ্ছে জিগুরাট মন্দির। তাদের অর্থনীতি কেমন ছিল? সেচ নির্ভর কৃষি ছিল, এবং মৃৎশিল্প অর্থাৎ মাটি দিয়ে যে জিনিসগুলো বানায় মৃৎশিল্প ও তাদের বাণিজ্য। তারপর দেখো বিজ্ঞান ও জ্ঞানে গণিতের ক্ষেত্রে তাদের অবদান। 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তারা হচ্ছে ফার্স্টে আবিষ্কার করে। আমরা কিভাবে সংখ্যাগুলো নির্ণয় করি? আমরা সংখ্যাগুলো নির্ণয় করি হচ্ছে 10 ভিত্তিক, ঠিক আছে। আর তারা হচ্ছে ফার্স্টে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তোমার হচ্ছে আবিষ্কার করে। জ্যোতির্বিদ্যা, তাদের যে চন্দ্রপঞ্জিকা, এই চন্দ্রপঞ্জিকা তারা আবিষ্কার করে, অর্থাৎ চাঁদের যে একটা তারিখ থাকে, চাঁদের যে ডেটগুলো, এগুলো হচ্ছে তারা ফার্স্টে হচ্ছে আবিষ্কার করে। তারপর দেখো তাদের একটা আইন ছিল, লিখিত আইন প্রণয়ন। পরবর্তীতে যেটাকে বলা হাম্বুরাবির আইন, ঠিক আছে। হাম্বুরাবি একজন রাজা ছিল সুমেরীয় সভ্যতার। এই হাম্বুরাবির আইনই হচ্ছে পৃথিবীর একমাত্র বা পৃথিবীর সর্বপ্রথম আইন সংকলন বা লেখক হচ্ছে এই যে হাম্বুরাবি। ইনি হচ্ছে সুমেরীয় সভ্যতার রাজা ছিল। তো ইনি হচ্ছে কি করে, আইনের মাধ্যমে যে ভিত্তিগুলো, এই ভিত্তিগুলো তিনি প্রতিষ্ঠা করেন, এবং অনেক দেশে কিন্তু এখন পর্যন্ত এই হাম্বুরাবির আইনগুলো কিন্তু এখনো পর্যন্ত প্রচলিত আছে। তারপর দেখো আছে গ্রিক সভ্যতা, সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 146 পর্যন্ত। এটা হচ্ছে রোমানরা যখন এই গ্রিক সভ্যতা গ্রিক আক্রমণ করে এর আগ পর্যন্ত। তাদের প্রধান উপাদান কি? তার রাজনীতির প্রধান উপাদান হচ্ছে এটা নগর রাষ্ট্র এবং গণতন্ত্রের সূচনা এথেন্সে। গ্রিসের রাজধানী তোমরা জানো এথেন্স, গ্রিসের একটা জায়গার নাম হচ্ছে এথেন্স, বর্তমানে রাজধানী অন্য। তো এই যে এথেন্স থেকে কিন্তু কি হয়, এথেন্স থেকে হচ্ছে গণতন্ত্রের যে সূচনা, এই গণতন্ত্রের সূচনা হয়। তারপরে দর্শনের ক্ষেত্রে তাদের অবদান আছে, যেমন সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এরা কিন্তু সবাই হচ্ছে গ্রিসের মানুষ ছিল। তারপর হচ্ছে এই যে পিথাগোরাস, তোমরা হচ্ছে অঙ্ক পড়ছো অনেকেই 9, 10-এ। পিথাগোরাসের যে অঙ্ক, তারপর ইউক্লিডের জ্যামিতির ক্ষেত্রে যে অঙ্কগুলা, হিপোক্রেটিস চিকিৎসা বিজ্ঞানের জনক, তারপর হচ্ছে আর্কিমিডিস পদার্থ বিজ্ঞানের জনক। তার মানে দেখো বিখ্যাত যে ব্যক্তিগুলো আছে সবাই হচ্ছে কোথাকার? এই যে গ্রিসের। তারপর দেখো সাহিত্য, ইলিয়াড ও ওডিসি, এই দুইটা হচ্ছে হোমারের সাহিত্য। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে মহাকাব্য, ঠিক আছে। এই দুইটা কি? ইলিয়াড এবং ওডিসি হচ্ছে মহাকাব্য সাইজে অনেক বড় বড় হয় এইরকম। ইলিয়াড এবং ওডিসি তাদের দুইটা মহাকাব্য ছিল। নাটক ও ট্রাজেডির জন্ম হচ্ছে গ্রিকে। তারপর দেখো শিল্প ও স্থাপত্য, পার্থেনন মন্দির ছিল। তারপর তাদের ভাস্কর্য এবং নাট্যকলার জন্য বিখ্যাত। খেলাধুলা কি ছিল? অলিম্পিক খেলা যে হয়, হ্যাঁ, অলিম্পিক খেলা যে হয় বিশ্বে, এই অলিম্পিকের জন্ম হচ্ছে আমাদের গ্রিসে। তারপরে এই গেমসের সূচনা হয়, অলিম্পিক গেমসের সূচনা হয় দেখো সামরিক শক্তি থেকে। আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্য বিস্তার, এই আলেকজান্ডার দ্য গ্রেট কিন্তু হচ্ছে ভারতের গঙ্গারিরা এই পর্যন্ত আক্রমণ করে, গঙ্গার চূড়া পর্যন্ত আক্রমণ করে, এরপরে গঙ্গার পাড়ি দেয় না, কারণ তাকে হচ্ছে ভয় দেখানো হয় যে ওই পারে যদি যান তাহলে হচ্ছে ওই পারে অনেক বড় বড় হাতি আছে, আপনার যে সৈন্যবাহিনী ওই সৈন্যবাহিনী হাতির সাথে পারবে না। যার ফলে কিন্তু এই আলেকজান্ডার আর গঙ্গা পার দিয়ে বাংলাদেশে কিন্তু আসে না, হলে কিন্তু উনি বাংলাদেশেও কিন্তু আক্রমণ করতো। এরপরে যদি আমরা দেখি আয়ামে জাহিলিয়া ও প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা। আয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতার যুগ বা অন্ধকার যুগ। এর সময়কালটা হচ্ছে ইসলামের আবির্ভাবের পূর্বে আরব সমাজ, প্রায় 5ম থেকে 7ম শতক খ্রিস্টাব্দ। এর বৈশিষ্ট্য কি ছিল আয়ামে জাহিলিয়া যুগের? দেখো গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা, অর্থাৎ এক একজনের আন্ডারে বিভিন্ন গোত্র গড়ে উঠতো, এবং এই গোত্রগুলোর মধ্যে মারামারি, হানাহানি, দাঙ্গা লেগে থাকতো। অসংখ্য মূর্তি পূজা ও বহু দেবতা বিশ্বাস করত। এরা তো অনেক মূর্তি পূজা করতো এবং বহু দেবতাকে বিশ্বাস করতো, মানে তাদের অনেক অনেক দেবতা আছে, অনেক ঈশ্বর আছে, এরকম বিশ্বাস করতো। নারী অবমাননা করতো, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার প্রথা প্রচলিত ছিল। অর্থাৎ কেউ যদি শুনতো যে তার ঘরে একটা মেয়ে সন্তান হয়েছে, তখন ওই ছোট বাচ্চা মেয়েটাকে কি করতো, একদম জীবন্ত মাটির নিচে কবর দিয়ে দেওয়া হইতো। তারপর দেখো নৈতিক অধপতন ছিল, তারা হচ্ছে জুয়া, মদ্যপান, খুন খারাপি ইত্যাদি যত খারাপ খারাপ কাজ আছে সবগুলোর কিন্তু তারা করতো। কবিতা ও মৌখিক সাহিত্যের চর্চা ছিল, তবে শিক্ষিত মানুষের সংখ্যা খুব কম ছিল। তার মানে এই যে কবিতা এবং মৌখিক সাহিত্যের কিন্তু প্রচলন ছিল কোথায়? এই যে আয়ামে জাহিলিয়া যুগে এইগুলা কিন্তু প্রচলন ছিল আরবে, যখন ইসলাম আসে নাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরো পূর্বে, তখনকার সময়ে। তবে দেখো প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা, কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থার অভাব। যেমন আরবে কোনো একক শাসক বা সরকার ছিল না, এক একজন শাসকের আন্ডারে বা এক একজন গোত্রপতির আন্ডারে বিভিন্ন ধরনের গোত্র গড়ে উঠতো। তারপর দেখো গোত্র বা কাবিলা ছিল রাজনৈতিক সামাজিক একক, যেটা বললাম যে এক একজনের গোত্রের আন্ডারে বিভিন্ন তোমার হচ্ছে সমাজ গড়ে উঠতো। তো গোত্র প্রধানের কর্তৃত্ব, প্রতিটি গোত্রের নেতা ছিল শায়ক বা
প্রবীণ ব্যক্তি, অর্থাৎ প্রবীণ যে ব্যক্তি থাকে এই ব্যক্তিকে তোমার হচ্ছে ভোটের মাধ্যমে তারা হচ্ছে নির্বাচিত করতো যে তার কে হবে তাদের হচ্ছে শায়ক বা তাদের প্রতিনিধি। শায়ক সাহস, অভিজ্ঞতা, জ্ঞান দ্বারা গোত্রকে নেতৃত্ব দিতেন। তারপর দেখো গোত্রীয় ঐক্য সংঘর্ষ, নিজেদের গোত্রের প্রতি অন্ধ আনুগত্য, ঠিক আছে, অন্ধ আনুগত্য ছিল, এগুলো ছিল প্রবল। পানি, তারপর হচ্ছে পানি, তারপরে দেখো চরাগা ও বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে গোত্রে গোত্রে সংঘর্ষ লেগেই থাকতো। অর্থাৎ এই যে পানি নিয়ে তাদের একটা পানির একটা কিন্তু সমস্যা ছিল বা সংকট ছিল, তাহলে এই পানিকে কেন্দ্র করে তারা হচ্ছে এই যে গোত্র যে হইতো এক একজনকে কেন্দ্র করে বিভিন্ন গোত্র হইতো, এই গোত্রের মধ্যে কিন্তু মারামারি লেগে থাকতো। তারপর দেখো শক্তিশালী গোত্র কোনগুলো ছিল, দেখো কুরাইশ গোত্র ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী ছিল। তারপর দেখো তারা কাবা শরীফের তত্ত্বাবধান করত এবং বাণিজ্য নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করত। বাণিজ্য ও রাজনৈতিক গুরুত্ব, আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হওয়ায় কিছু গোত্র ধনী ও প্রভাবশালী হয়ে ওঠে, তবে রাজনৈতিক দিক থেকে তারা ঐক্যবদ্ধ হয়নি। অর্থাৎ তারা যে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হবে এমন তাদের কোনো ইচ্ছা বা কোনো কাজ তোমার হচ্ছে শক্তি ছিল না। তারা হচ্ছে বিভিন্নভাবে নিজেদেরকে বড় মনে করতো এবং নিজেরা সবসময় হানাহানি লেগে থাকতো। তারপর দেখো প্রাক ইসলামী আরবে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অবস্থা কি ছিল। ফার্স্টে আমরা অর্থনৈতিক অবস্থাটা আলোচনা করি। মরুভূমি অঞ্চলে কৃষি কম, তবে ইয়েমেনে ও তাইফ অঞ্চলে শস্য ও ফলমূল উৎপন্ন হতো বেশি। পশুপালনের মধ্যে উট, ভেড়া, ছাগল ইত্যাদি ছিল তাদের জীবিকার প্রধান উৎস। বাণিজ্যের ক্ষেত্রে আরব ছিল ভারত, পারস্য, রোম, আফ্রিকার সংযোগস্থল। মক্কা ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। উৎপাদিত দ্রব্য ছিল খেজুর, মশলা, সুগন্ধি দ্রব্য যেমন লুবান, মুর, চামড়া, উল ইত্যাদি। তাহলে এগুলা কিন্তু আমরা মোটামুটি আগে দেখে নিছিলাম। তারপর হচ্ছে সামাজিক অবস্থা কেমন ছিল, তাদের একটা গোত্রভিত্তিক সমাজ ছিল, এক একটা গোত্র গড়ে উঠতো এবং গোত্রের মধ্যে একটা বিরোধ ছিল, এক এক গোত্রের সাথে মারামারি করতো, বিশেষ করে মারামারি করতো পানি, জমি, এগুলো নিয়ে বেশি বেশি মারামারি হইতো। এবং নারীর অবস্থা কেমন ছিল, নারীর অবস্থা ছিল খুবই অবহেলিত এবং কন্যা শিশুকে তারা জীবন্ত কবর দিয়ে দিত। অভিজাত শ্রেণী ছিল যেমন ধনী বণিক ছিল, গোত্র নেতা ছিল, কুরাইশের মতো শক্তিশালী গোত্র উচ্চ মর্যাদায় ছিল। তারপর দেখো তারা হচ্ছে যাযাবর জীবনযাপন করতো, তারা এক জায়গায় কখনো থাকতো না, তারা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সবসময় হচ্ছে ঘুরে বেড়াইতো, ভ্রমণ করে বেড়াইতো, এই জন্য তাদের বলা হচ্ছে যাযাবর জীবনযাপন করতো। তাদের সাংস্কৃতিক অবস্থাটা কেমন ছিল, দেখো ভাষা ও সাহিত্য, আরবি ভাষা সমৃদ্ধ ছিল, কবিতা ও কাসিদা ছিল গৌরবের বিষয়। মক্কার উকাজ মেলায় কবিতা পাঠ প্রতিযোগিতা হতো, অর্থাৎ তারা যে শুধু একদম খারাপ ছিল এমন না, এই যে আমাদের আইয়ামে জাহিলিয়া যুগে কিন্তু কি হইতো, যে কবিতা পাঠ হইতো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের সংস্কৃতির জীবনে। এই যে উকাজ মেলা হইতো মক্কায়, এই মক্কার উকাজ মেলার সময় তারা হচ্ছে কবিতা এবং হচ্ছে কাসিদা এগুলো হচ্ছে পাঠ করতো, এবং এগুলা পাঠ করতো না শুধু, এগুলার প্রতিযোগিতাও হইতো। তারপর দেখো শিল্পকলা, স্থাপত্য সীমিত হলেও কাবা শরীফ ও কিছু মন্দির ছিল। জীবনধারা কেমন ছিল, মদ্যপান, জুয়া, কবিতা পাঠ, যুদ্ধ বিগ্রহ ও অতিথি আপ্যায়ন ছিল সংস্কৃতির অংশ, অর্থাৎ এইগুলাই ছিল তাদের জীবন ধারণের প্রধান বৈশিষ্ট্য। ধর্মীয় অবস্থা কেমন ছিল, বহু দেবতা পূজা করত, আরবরা অসংখ্য দেবদেবীর উপাসনা করত। কাবা শরীফে প্রায় 360টি মূর্তি ছিল। প্রকৃতি পূজা, এবং তারা হচ্ছে প্রায় 33 কোটি হচ্ছে তোমার দেবতা দেবদেবীর পূজা করত। তারপর দেখো যে সূর্য, চাঁদ, তারা, পাথর, গাছ ইত্যাদিকে পূজা করা হতো। তারপর হচ্ছে ইব্রাহিমী ঐতিহ্য, কিছু মানুষ তাওহীদের অনুসারী ছিল, হানিফ নামে পরিচিত ছিল। যারা এই তাওহীদের অনুসারী ছিল তারা হচ্ছে এই হানিফ নামে পরিচিত ছিল। ইহুদি ও খ্রিস্টান প্রভাব, ইয়েমেন ও উত্তর আরব অঞ্চলে কিছু ইহুদি ও খ্রিস্টান গোষ্ঠী বসবাস করত। তারপর আমরা এই অধ্যায়ের যদি কিছু এমসিকিউ দেখি যে আরব শব্দের সমার্থক শব্দ কোনটি বা আরবের ক্ষেত্রে কোনটা বেশি প্রযোজ্য, সেটা হচ্ছে আরবরা কি ছিল, যে মরুভূমি ছিল। তারপর দেখো আরব দেশ কোন মহাদেশে অবস্থিত, অবশ্যই এটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত, এবং যদি বলে এশিয়ার কোন দিকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে দক্ষিণ পশ্চিম দিকে, তাই না? তারপর যদি বলে আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ কি, কারণ হচ্ছে মরুভূমির দেশ বলে, আরব সাগরের তীরে অবস্থিত তাই, আরব পবিত্র ভূমি হওয়ার জন্য, নাকি 3 দিকে জলবেষ্টিত হয়, এটা অ্যান্সার হচ্ছে 3 দিকে জলবৈশিষ্ট্যের জন্য বলতো জাজিরাতুল আরব। আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ কি, আচ্ছা কি জিনিস আসছে এখানে। তারপর বলা হচ্ছে যে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কি, সেটা হচ্ছে আরব উপদ্বীপ। এটা মনে রাখবা যে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম আরব উপদ্বীপ। এরপরে যদি প্রশ্নে যাই যে আরব এশিয়া মহাদেশের কোথায় অবস্থিত, এই যে অ্যান্সারটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। আরব দেশের দক্ষিণে অবস্থিত, আরব দেশের দক্ষিণে কি অবস্থিত, পারস্য উপসাগর না, পারস্য উপসাগর কোন দিকে অবস্থিত, এটা হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। আটলান্টিক মহাসাগর না, আটলান্টিক মহাসাগর মানে আটলান্টিক মহাসাগর আরও হচ্ছে তোমার
অন্যদিকে অবস্থিত। ভারত মহাসাগর হচ্ছে তাদের দক্ষিণে অবস্থিত, আর প্রশান্ত মহাসাগর তো তাদের অনেক দূরে। তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা হবে কি, দক্ষিণে অবস্থিত হচ্ছে ভারত মহাসাগর। আরবে কোন খনিজ পদার্থ অধিক উৎপন্ন হতো? আরবে তেল, স্বর্ণ, নাকি গ্যাস কয়লা, নাকি তেল গ্যাস, নাকি তেল কয়লা? তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি তেল এবং গ্যাস। তারপর হচ্ছে আরবের উত্তরাংশে কি রয়েছে? নুফুদ, হুদুদ, কাঠ, পাহাড়। আরবের উত্তরাংশে রয়েছে নুফুদ। তারপর মনে রাখবা যে আদ দাহনা শব্দের অর্থ কি? আদ দাহনা শব্দের অর্থ হচ্ছে লাল মরুভূমি। হ্যাঁ, আদ দাহনা শব্দের অর্থ হচ্ছে লাল মরুভূমি। এই অধ্যায়ের যদি আমরা একটা সিকিউতে যাই তো সেই ক্ষেত্রে দেখবো জাতিগত দাঙ্গায় সিয়েরা লিওনের জনজীবন প্রায় বিপর্যস্ত, সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে, ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এই অবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে। তাহলে বলছে, এরপরে বলছে পেপিরাস কি? পেপিরাস হচ্ছে এক প্রকার গাছ। এই গাছের হচ্ছে বাকল থেকে বা ছাল থেকে যেটা হচ্ছে উৎপন্ন করা হয় সেটা হচ্ছে পেপার। তাহলে পেপিরাস কি? পেপিরাস হচ্ছে এক প্রকার গাছের ছাল বা গাছও বলা যেতে পারে। সাবায়ে মুআল্লাকাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এই সাবায়ে মুআল্লাকাত হচ্ছে 60টা ঝুলন্ত কবিতা। সাবায়ে মুআল্লাকাত হচ্ছে 60টা ঝুলন্ত কবিতা। এই কবিতাগুলো হচ্ছে কাবা শরীফে ঝুলিয়ে দেওয়া হইতো, এই জন্য এগুলোকে বলতে হচ্ছে সাবায়ে মুআল্লাকাত। এবং হচ্ছে 7জন কবির এই কবিতাগুলা ছিল। তো এগুলা নিয়ে হচ্ছে অনেক বেশি প্রতিযোগিতা হইতো। তো এটাই হচ্ছে আমাদের সাবা মুআল্লাকাত। তারপর হচ্ছে উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক ইসলামী আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? তাদের হাতে জাতিগত দাঙ্গার সাথে প্রাক ইসলামী যুগের এই যে বিভিন্ন যে গোত্র গড়ে উঠতো, গোত্রে গোত্রে যে মারামারি বা হানাহানি ছিল, বা বিভিন্ন গোত্রের মধ্যে একটা যে প্রতিযোগিতা ছিল, এই প্রতিযোগিতার মিল পাওয়া যায়। তারপর দেখো উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ করো। অর্থাৎ উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে ইসলামের প্রাক ইসলামী আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ করো। এখানে যাদের শান্তিরক্ষী বাহিনী এখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করছে, বাট আরবের জীবনের ক্ষেত্রে তখনকার কিন্তু কোনো শান্তিরক্ষী বা বাহিনী বা শান্তিরক্ষী প্রতিষ্ঠান কিন্তু সেক্ষেত্রে ছিল না। তাহলে যদি থাকতো তাহলে হয়তো বলা যাইতো যে এখানে তারা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে বা সফল হয়েছে বা বিফল হয়েছে, এরকম কিছু একটা আমাদের হচ্ছে অ্যান্সারটা কিন্তু দেওয়া যেত। তো এরকম একটা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে তোমরা সুন্দরভাবে গুছিয়ে এখানে ঘ নাম্বার প্রশ্নে অ্যান্সার করে দিবা, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আজকে এটা এখান পর্যন্তই থাকো, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।